ইসলামিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের সকলকে আবারও স্বাগতম। তোমাদেরকে অনুসতর্কতা স্বরূপ আবারও বলতেছি, বিশ্বে করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য দিন দিন আবারও বৃদ্ধি পাচ্ছে। তো আমরা সেই সতর্কতা থেকেই নতুন পদক্ষেপ বা বর্তমান বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের মতোই কার্যকর এমন একটি কার্যকর ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে মাস্ক। তা আমি আবারও বলতেছি, ঘরের বাইরে আমরা অবশ্যই মাস্ক পরিধান করি এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং করোনা ভাইরাস থেকে নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখি। আমরা আজকে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অণুজীব বিজ্ঞান তথা অণুজীব নিয়ে কথা বলবো। আমরা জানি যে বর্তমান বিশ্ব করোনা নামক এক অণুজীবের তোপে স্থবির হয়ে আছে। করোনা হচ্ছে এক ধরনের ভাইরাস, আর যে ভাইরাস বস্তু অর্থাৎ এক ধরনের অণুজীব। যে অণুজীবের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব কিছু স্থবির। বিশ্ব আজ আতঙ্কিত। পরিসংখ্যানে দেখা গেছে এখন পর্যন্ত প্রায় বিশ্বে 6 কোটির কাছাকাছি লোক করোনা ভাইরাসে আক্রান্ত এবং প্রায় 13 লক্ষেরও অধিক লোক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে। তো প্রসঙ্গতির কথাগুলো বলার কারণ হচ্ছে ভাইরাস এক ধরনের অণুজীব, আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অণুজীব নিয়ে। তো আমি এ বিষয়ে আলোচনার শুরুতেই এই উৎপত্তি সম্পর্কিত বা অণুজীব কখন, কিভাবে, কোথায় পৃথিবীর মানুষ অণুজীব সম্পর্কে ধারণা পেয়েছে সে বিষয়ে কিছু কথা বলবো। ধারণা করা হচ্ছে বা গবেষণায় দেখা গেছে এখন থেকে প্রায় 350 বছর আগে অণুজীব সম্পর্কে মানুষের কোনো প্রকার ধারণাই ছিল না। কারণ এখন থেকে প্রায় 350 বছর আগে 1675 সালের দিকে বিজ্ঞানী অ্যান্টনি লিওনহুক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পূর্ব পর্যন্ত অণুজীব সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। অণুজীব নামে কোনো একটি জীব বা বস্তু যে পৃথিবীতে আছে সে সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। তো এবার আসি অণুজীব। অণুজীব আসলে কি? অর্থাৎ যে সমস্ত জীবকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে তাদেরকে দেখা যায়, সেই সমস্ত জীবকে বলা হচ্ছে অণুজীব। এবার আসো, জীববিজ্ঞানের যে শাখায় এই অণুজীব বিষয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান। আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অণুজীব শাখায় অণুজীবের প্রধান অন্যতম দুটি ভাগ বা ধরন, একটি হচ্ছে ভাইরাস আর একটি হচ্ছে ব্যাকটেরিয়া। উভয়ই অণুজীব। এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ভাইরাস নিয়ে কথা বলবো। ভাইরাস বস্তুত অর্থে ভাইরাসটা কি? ধারণা করা হচ্ছে যে ভাইরাস এক ধরনের অতি আণুবীক্ষণিক অণুজীব। তো আমরা বলেছি যে অ্যান্টনি লিওনহুক যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিল এটি ছিল সরল অণুবীক্ষণ যন্ত্র, কিন্তু এই সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ভাইরাসকে দেখা যায় না, কারণ ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। এটি দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন। যে বিজ্ঞানী আইভানস্কি 1892 সালে তামাক পাতার মধ্যে এক ধরনের অণুজীবের উপস্থিতি লক্ষ্য করেন। এই অণুজীবটি বস্তুত অর্থে ভাইরাস অণুজীব ছিল। এই জন্য বিজ্ঞানী আইভানস্কিকে ভাইরাস আবিষ্কারের জনক বলা হয়ে থাকে। এবার আসো, ভাইরাসটা কি? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত এক ধরনের বাধ্যতামূলক পরজীবী, যারা পোষক দেহের অভ্যন্তরে কি করে বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু পোষক দেহের বাইরে জড় বস্তু নিয়ে অবস্থান করে। এই ধরনের একটি সত্তাকেই বলা হচ্ছে ভাইরাস। তো ভাইরাসের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকম কথা বলেছেন। কারণ ভাইরাসের কিছু কিছু ক্ষেত্রে পোষক কোষের অভ্যন্তরে তার জীবীয় প্রকৃতি দেখা যায়, আবার পোষক কোষের বাইরে সে জ্বরের মতো অবস্থান করে। তাই ভাইরাস বস্তুত হচ্ছে জীব না জড় না অন্য কোনো সত্তা, এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো প্রশ্নের উদ্রেক রয়ে গেছে। তো এই কারণে ভাইরাসকে অনেক বিজ্ঞানী বলতেছেন যে জীব এবং জড়ের মধ্যবর্তী একটি সত্তা বা বস্তু হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এবার আসো, আমরা এখানে যেহেতু ভাইরাসকে আমরা জীব এবং জড় দুইটা সত্তার মধ্যে দুইটা অবস্থাতেই রাখতে পারি, এদের কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি। ভাইরাসের মধ্যে কি ধরনের, প্রথমে ভাইরাসের
যে জড় বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, ভাইরাসের জড় বৈশিষ্ট্য কি? জড় বৈশিষ্ট্য বলতে ভাইরাস হচ্ছে গঠনগত দিক থেকে এটি অকোষীয়, একে ক্যালাসে পরিণত করা যায়, পোষক কোষের বাইরে এটি রাসায়নিক কণার মতো আচরণ করে, এটি কোনো পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দেয় না, এর মধ্যে কোনো প্রকার অভিযোজন ক্ষমতা দেখা যায় না, এই ইত্যাদি তার জড় বৈশিষ্ট্য দেখা যায়। এবার আসে ভাইরাসের মধ্যে জীব বৈশিষ্ট্য। কি ধরনের জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসে লক্ষ্য করা যায়? যেমন আমি যদি বলতে পারি ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, এটা এক ধরনের জীব বৈশিষ্ট্য। ভাইরাস পশুদের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, ভাইরাস কি করতে পারে, নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে তার জিনোমের পুনঃ সমন্বয় ঘটাতে পারে। এছাড়াও ভাইরাস পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দিতে পারে যখন জীবীয় অবস্থায় থাকে। ভাইরাসের মধ্যে মিউটেশন রয়েছে, প্রকরণ ঘটে, ভাইরাসের জিনোমের মধ্যে পুনঃ সমন্বয় ঘটানো সম্ভব। এই সবই হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা ভাইরাসের জড় এবং জীবীয় এই দুই ধরনের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করলে দেখতে পাই যে ভাইরাস দুই অবস্থাতেই তার অবস্থান দেখাচ্ছে সে। এই জন্যই আসলে বিজ্ঞানীগণ এখনো ভাইরাসের বিষয়ে মানে ভাইরাসের প্রকৃতি বিষয়ে প্রকৃত সংজ্ঞায়ন করতে পারছেন না। এবার আসো আমরা ভাইরাস নিয়ে কথা বলি। ভাইরাসের গঠনটা কি? ভাইরাসের গঠন সম্পর্কিত কথা বলার আগে ভাইরাস কোথায় অবস্থান করে, ভাইরাসের আবাসস্থল কোথায় সে বিষয়ে কথা বলি। ভাইরাসের আবাসস্থল বস্তুত অর্থে উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাকের মধ্যে, এটি হচ্ছে জীবীয় মাধ্যমে। আবার যদি বলি জড় মাধ্যমে, যেমন মাটি, পানি, বায়ুতে ভাইরাসের অবস্থান। অর্থাৎ ভাইরাস জড় এবং জীব উভয় পরিবেশে অবস্থান করে। আর পরীক্ষায় দেখা গেছে যে 1 চামচ সমুদ্রের পানিকে পরীক্ষা করে দেখা গেছে প্রায় 1 মিলিয়নের মতো ভাইরাস থাকতে পারে 1 চামচ সমুদ্রের পানিতে। এবার আসছো ভাইরাসের মূল গঠন বৈশিষ্ট্য যাই। ভাইরাসের গঠন বৈশিষ্ট্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাইরাসের ভৌত গঠন, আর একটি হচ্ছে ভাইরাসের রাসায়নিক গঠন। ভাইরাসের ভৌত গঠন যদি আমি কথা বলতে যাই, ভাইরাসের ভৌত গঠন বলতে ভাইরাস দেখতে কেমন। ভাইরাস সাধারণত গোলাকার, ডিম্বাকার, সূত্রাকার, বহুভুজাকার ইত্যাদি আকৃতির হয়ে থাকে। রাসায়নিক গঠন, ভাইরাসের রাসায়নিক গঠনকে ভাইরাস প্রধানত দুটি রাসায়নিক উপাদান যথা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ, আর হচ্ছে প্রোটিন আবার। এছাড়াও পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন প্রকার এনজাইম ভাইরাস গঠন উপাদানে দেখা যায়। এরপরে আসি আমরা ভাইরাসের প্রকারভেদ। বস্তুত ভাইরাসের প্রকারভেদ বলতে ভাইরাসের গঠন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রকারভেদ করা হয়েছে। যেমন কিছু ভাইরাস দণ্ডাকার, কিছু ভাইরাস যেমন ইভোলা, এটা দণ্ডাকার ভাইরাস। তারপরে গোলাকার, যেমন করোনা ভাইরাস গোলাকার, এইডস, এইচআইভি এগুলো গোলাকার। ব্যাঙ্গাসিয়াকার, যেমন টি2 ব্যাঙ্গাসিয়াকার ভাইরাস। আবার ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ধরনের উপর ভাইরাস দুই ধরনের হয়ে থাকে, যথা ডিএনএ ভাইরাস, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তারপরে ভাইরাস যে পশুক দিয়ে আক্রমণ করে তার উপর ভিত্তি করে, যেমন উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস। তারপরে যেমন সায়ানোফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ ভাইরাস, এই ধরনের ভাইরাস হয়ে থাকে। এছাড়াও ভাইরাস আবরণীযুক্ত ভাইরাস, আবরণীবিহীন ভাইরাস, এরকম ভাইরাসের প্রকারভেদ রয়েছে। পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা, আমি এখানে আরেকটি প্রকরণ চেয়েছি, ভাইরাসের পরজীবিতা। পরজীবিতা বস্তুত অর্থে কি? আমরা বলেছি ভাইরাসের একটা আদি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তার পরজীবিতা, অর্থাৎ ভাইরাস এক ধরনের বাধ্যতামূলক পরজীবী। অর্থাৎ এটি পরজীবী ছাড়া সে তার অস্তিত্ব, পরজীবিতা ছাড়া অর্থাৎ পোষক ছাড়া সে তার অস্তিত্বই প্রকাশ করতে পারে না। অর্থাৎ প্রত্যেকটি ভাইরাসের জন্য একটি নির্দিষ্ট পোষক রয়েছে, ওই পোষক কোষের মধ্যে একমাত্র সে তার জীবীয় অস্তিত্ব প্রকাশ করতে পারে। এই জন্য ভাইরাসকে বলা হচ্ছে এক ধরনের বাধ্যতামূলক পরজীবী। এবং ভাইরাসের পরজীবীটা অত্যন্ত তার জীবনচক্র তথা জীবন সরবরাহ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবার আমি এখানে আরো কিছু প্রপঞ্চের কথা বলছি, যেমন ভিরিওর্স, প্রিয়ন্স, ভিরিয়ন এবং পাস ভাইরাস। বুঝতে পারছি ভিরিওর্সটা কি? ভিরিওর্সটা হচ্ছে এটি প্রোটিন আবরণীহীন এক ধরনের কি নিউক্লিক অ্যাসিড যুক্ত শুধুমাত্র আরএনএ নিউক্লিক অ্যাসিড প্রোটিন আবরণীহীন ভাইরাস সংক্রমণ ভাইরাস কণাকে বলা হচ্ছে ভিরিওর্স। এটি উদ্ভিদে সংক্রমণ করায় থাকে। তারপরে আসছে প্রিয়ন্স। প্রিয়ন্সটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণযুক্ত ক্ষুদ্রাকার প্রোটিন আবরণযুক্ত সংক্রমণক্ষম ভাইরাস সত্তাকে বলা হচ্ছে প্রিয়ন্স। আর ভিরিয়েন্স হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম সংক্রমণক্ষম ভাইরাস সত্তাকে বলা হচ্ছে ভিরিয়েন্স। আর পাস ভাইরাস, এই শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। এই শব্দটার মানে পাস শব্দটার অর্থ গ্রিক, পাস মানে হচ্ছে বক্ষণ করা। অর্থাৎ যে সমস্ত ভাইরাসগুলা কোনো দেহে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা অণুজীবকে বক্ষণ করে, ধ্বংস করে ফেলে, সেগুলোকে সাধারণত বলা হচ্ছে পাস ভাইরাস।
আরেক ধরনের ভাইরাস আমি এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে রিট্রো ভাইরাস। রিট্রো ভাইরাস আমরা জানি প্রতিটি ভাইরাসের জন্য তার কি নির্দিষ্ট পোষক রয়েছে, তার প্রতিটি ভাইরাসের জন্য পোষক ও নির্দিষ্ট থাকে। সাধারণত প্রত্যেকটি ভাইরাসের একটি আদি পোষক থাকে। যদি কোনো কারণে ওই ভাইরাসটি তার আদি পোষককে পরিবর্তন করে নতুন কোনো পোষক গ্রহণ করে, অর্থাৎ তার পূর্ববর্তী পোষককে সে ফেলে দিয়ে নতুন পোষক গ্রহণ করে, ওই ধরনের ভাইরাসকে বলা হচ্ছে রিট্রো ভাইরাস। অর্থাৎ ভাইরাস তার পোষক পরিবর্তন করে নতুন পোষকে গিয়ে নতুন সংক্রমণ, নতুন রোগ প্রক্রিয়া সৃষ্টি করে, তাদেরকে বলা হচ্ছে রিট্রো ভাইরাস। এ পর্যায়ে আমি আসি ভাইরাস। আমরা ভাইরাসের গঠন দেখলাম, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাস তার জীবী পরিবেশে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাস সাধারণত অন্যান্য অণুজীবের মতো স্বাভাবিক প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে না। তার সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে তার পোষকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো পোষক ভূমিকার ক্ষেত্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে লাইটিক চক্রের মাধ্যমে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্রের মাধ্যমে। লাইটিক চক্র যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইটিক চক্রে বস্তু ধরতে ভাইরাস বেশি সংখ্যা বৃদ্ধি করে থাকে। লাইটিক চক্রটা কি? যে প্রক্রিয়ায় কোনো ভাইরাস তার পোষক ব্যাকটেরিয়া বা অন্য কোনো পোষকের পৃষ্ঠে সংলগ্ন হয়ে পোষক অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে পোষক আবরণে বিতরণ করে ভাইরাসগুলো বাইরে পরিবেশে নির্গত হয়, তাকে বলা হচ্ছে লাইটিক চক্র। তো এই লাইটিক চক্রটি ভাইরাস সম্পূর্ণ করে একটি ভাইরাস থেকে অনেকগুলো আপত্য ভাইরাস তৈরি করতে যে ধাপগুলো সম্পন্ন করে থাকে, এই 5টি ধাপ সম্পন্ন করে থাকে লাইটিক চক্রে। এক নম্বর হচ্ছে পৃষ্ঠলগ্ন হওয়া, অর্থাৎ ভাইরাসটি পোষক ব্যাকটেরিয়ার পৃষ্ঠলগ্ন হওয়া। 2 নম্বর হচ্ছে 5 ডিএনএ অনুপ্রবেশ। আচ্ছা, প্রথমে আমি পৃষ্ঠলগ্ন হওয়াটা একটু ব্যাখ্যা করি। প্রথমে ভাইরাসগুলো কি করে, প্রতিটি ভাইরাসের মধ্যে এক ধরনের রিসেপ্টর, প্রোটিন রিসেপ্টর থাকে। এই প্রোটিন রিসেপ্টরটা পোষকের প্রোটিন রিসেপ্টরের সাথে মিলে গিয়ে তখন এর সাথে সংশ্লিষ্ট হয়। তেমনি এই T2 ভাইরাস তার ব্যাকটেরিয়ার আবরণী লগ্ন, প্রোটিন আবরণী লগ্ন হয়ে তার রিসেপ্টরের সাথে সংযুক্ত হয়ে এটির সাথে লেগে যায়, অর্থাৎ পৃষ্ঠলগ্ন হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে 5 ডিএনএ অনুপ্রবেশ। পৃষ্ঠলগ্ন হওয়ার পর এক ধরনের এনজাইমের কার্যকারিতায় ব্যাকটেরিয়ার যে আবরণী রয়েছে, প্রোটিন আবরণীকে গলিয়ে ফেলে ভাইরাস। আর এই গলন করার পর এখানে একটি জায়গা সৃষ্টি হয়, যার মাধ্যমে ভাইরাস তার নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ হোক বা আরএনএ হোক সেটিকে এই গলিত আবরণের ভিতর দিয়ে তার ব্যাকটেরিয়া তথা পোষকের অভ্যন্তরে তার নিউক্লিক অ্যাসিডকে প্রবেশ করিয়ে দেয়। অর্থাৎ 5 ডিএনএ অনুপ্রবেশ কোথায়? পোষকের মধ্যে। এরপর হচ্ছে অনুলিপন। এই 5 ডিএনএ অনুপ্রবেশ করার পরে 5 ডিএনএ তার ডিএনএ কার্যকারিতার মধ্যে এক ধরনের আরএনএ তৈরি করে। এই সক্রিয় আরএনএটি পোষক ডিএনএটিকে কি করে নষ্ট করে খণ্ড বিখণ্ড করে দেয়। পোষক ডিএনএর উপর সেই কার্যকলাপ করে পোষক ডিএনএকে নষ্ট করে খণ্ড বিখণ্ড করে দেয়, এবং একসময় দেখা গেছে পোষক ডিএনএ বিলুপ্তই হয়ে যায়, শুধুমাত্র ভাইরাস ডিএনএটি থাকে। এই ভাইরাস ডিএনএটি অনুলিপন করে তখন ভাইরাস ডিএনএটি সে তার নিজের ইচ্ছা মতো তাকে অনুলিপন তথা সংখ্যা বৃদ্ধি করে, এবং পাশাপাশি তার অন্যান্য যে দৈহিক অঙ্গ, সেই অঙ্গগুলো এই পোষক অভ্যন্তরে তৈরি করে। বিভিন্ন দেহাংশে একত্রিত হওয়া। 4 নম্বরে বলছি ধাপ 4। এই আমরা জানি যে আমরা যে ভাইরাসটি নিয়ে কথা বলছি T2 ভাইরাস। T2 ভাইরাসের মাথা, লেজ, কলার স্পাইক, স্পর্শতন্ত্রী এবং নিউক্লিক অ্যাসিড, এইগুলা কি হচ্ছে পোষক ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। তৈরি হয়ে যাওয়ার পর এই দেহাংশগুলো একত্রিত হয়ে নতুন কি হচ্ছে T2 ভাইরাস তৈরি হচ্ছে। এবং 5 নম্বর আছে নতুন ভাইরাসের মধ্যে নতুন T2 ভাইরাসগুলো তৈরি হওয়ার পর এটি এক ধরনের এনজাইমের কার্যকারিতায় পোষক ব্যাকটেরিয়ার কি করে আবরণকে বিগলন করে বাইরে নির্গত হয়ে যায় এবং নতুন ভাইরাস উন্মুক্ত হয়ে থাকে। এরপর 2 নম্বর ভাইরাস সংক্রমিত পর্যায়ে হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্র বস্তুত সরাসরি নতুন ভাইরাস তৈরি হয় না। এটি হচ্ছে কি যে পোষকের মধ্যে ভাইরাসটি অনুপ্রবেশ করে ওই পোষকের মধ্যে পোষকের নিউক্লিক অ্যাসিডের সাথে ভাইরাস নিউক্লিক অ্যাসিড একত্রিত হয়ে উভয় একসাথে সংখ্যা বৃদ্ধি করে এবং সংখ্যা বৃদ্ধি করে বৃদ্ধি পেতে থাকে। যদি কোনো কারণে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি বা পরিবেশে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়, তখনই ওই পোষক থেকে সে আলাদা করে লাইটিক চক্রের মাধ্যমে পুনরায় সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখানে আমরা লাইসোজেনিক চক্রের যে বিষয়টা লক্ষ্য করি, সেটি লাইসোজেনিক চক্রের মূলত 3টি ধাপ আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া সংযুক্ত হওয়া আগের মতোই, আর হচ্ছে 5 ডিএনএ অনুপ্রবেশ এবং পোষক ডিএনএর সাথে ভাইরাস ডিএনএ সংযুক্তি। এই যে আমরা এখানে দেখছি কি আলাদা আলাদা তৈরি হয়েছে, কিন্তু এখানে এটা
পোষক ডিএনএর সাথে যে ভাইরাস ডিএনএটি ডিএনএ সংযুক্ত হয়ে একসাথে অবস্থান করছে এবং পোষক ডিএনএ এর বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি বা বিভাজন হয়েছে, অনুরূপভাবে ভাইরাস ডিএনএ এর বিভাজন হয়েছে। অর্থাৎ পোষক ডিএনএ যতগুলো ডিএনএ তৈরি করেছে, ভাইরাস ডিএনএ ততগুলো ডিএনএ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। এবার আসো আমরা এবার ভাইরাসের গুরুত্ব নিয়ে আমরা কিছু কথা বলবো। ভাইরাসের গুরুত্ব, কেন আমরা ভাইরাস নিয়ে কথা বলছি? ভাইরাসের গুরুত্বকে আলোচনার জন্য দুটি ভাগ করেছে, একটা হচ্ছে ভাইরাসের উপকারিতা আর একটা হচ্ছে ভাইরাসের অপকারিতা। প্রথমে আমরা ভাইরাসের অপকারিতা বিষয়ে কথা বলবো। আমরা জানি ভাইরাস মানবদেহ, পশু পাখি, এই উদ্ভিদে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টির মাধ্যমে ব্যাপকভাবে অপকারিতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যেমন মানুষের দেহে, ভাইরাস মানুষের দেহে কী কী রোগ সৃষ্টি করে? মানুষের এই যে বর্তমান সময় করোনা, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, পোলিও, তারপরে ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, নিপা ভাইরাস ইত্যাদি অনেকগুলা ভাইরাস সম্পর্কিত জটিলতা মানবদেহে সৃষ্টি করার মাধ্যমে বা হেপাটাইটিস ভাইরাস মানুষের অনেক ক্ষতি করে থাকে। এবার পশু পাখিতে যেমন গরুর ফুট অ্যান্ড মাউথ বা খুরা রোগ, পশু পাখির বার্ড ফ্লু, তারপরে উদ্ভিদের যেমন ধানের টুংরো রোগ, তারপরে পেঁপে রিং স্পট রোগ ইত্যাদি রোগ সৃষ্টি করার মাধ্যমে ভাইরাস ক্ষতিকারক অণুজীব। আমরা বলেছি যে কিছু কিছু ভাইরাস আছে সরাসরি কি উপকারী অণুজীবকে ভক্ষণ করে ফেলে, যেমন পাস ভাইরাস যেটি বলছে, যেমন ইকোলাই এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া, এটি এই ভাইরাস দ্বারা ভক্ষিত হয়ে থাকে। যেমন সাইনোফাজ, ব্যাকটেরিওফাজ, এরকম পাস ভাইরাস আছে যেগুলো অণুজীব ভক্ষণ করে আমাদের ক্ষতি সাধন করে থাকে। উপকারিতা, ভাইরাস আবার কিছু উপকার, টিকা উৎপাদন, যেমন যে মানুষের যেমন হাম, বসন্ত, জলাতঙ্ক, হেপাটাইটিস ইত্যাদি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগগুলোর আবার টিকা ভাইরাস দ্বারা উৎপাদন করা সম্ভব হয়েছে। জৈবিক নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রকার অণুজীব বা পোকামাকড় ধ্বংস করার ক্ষেত্রে ভাইরাস থেকে কিছু অণুজীব তৈরি করা হয়েছে, যেগুলো দ্বারা জৈবিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। গবেষণায় বিভিন্ন প্রকার গবেষণা, অর্থাৎ যে রোগগুলো সেই রোগগুলোর গবেষণা বা রোগ নিরাময়ের গবেষণায় ভাইরাস ব্যবহার করা হচ্ছে। সৌন্দর্য বর্ধনে, সৌন্দর্য বর্ধন বলতে টিউলিপ নামে, আমি যদি সরাসরি বলি টিউলিপ ফুল নামে এক ধরনের ফুল আছে, ফুলগুলো লাল হয়ে থাকে, লাল ফুলে ভাইরাস একটা মধ্যে সাদা আবরণ তৈরি করে, যা সৌন্দর্য বর্ধনের ভূমিকা পালন করে থাকে। এবার আসো ভাইরাস, আমাদের রিসেপ্টরের ভাইরাসজনিত কিছু রোগের বর্ণনা আমাদেরকে করতে হয়। যেমন ভাইরাসজনিত উদ্ভিদ রোগ আছে পেঁপে রিং স্পট, এছাড়া ভাইরাসজনিত মানুষের মধ্যে হচ্ছে হেপাটাইটিস এবং ডেঙ্গু জ্বর। পেঁপে রিং স্পটটা আসলে কি? পেঁপে রিং স্পটটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস নামক এক ধরনের ভাইরাস দ্বারা পেঁপে রিং স্পট রোগটি হয়ে থাকে। এই রোগের প্রভাবে দেখা গেছে পেঁপের ফলন প্রায় 90% পর্যন্ত কমে যেতে পারে। এই রোগের লক্ষণগুলো দেখা যায় সাধারণত পেঁপে গাছের পাতা বিভিন্ন স্পট, ধূসর স্পট হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছের শীষের আকৃতি এক ধরনের অদ্ভুত আকৃতি হয়ে যায় এবং মানুষের পেঁপে গাছ মারা যায়। অর্থাৎ ফলন যে ক্ষেত্রে বলছি 90% মতো কমে যেতে পারে। আর এই রোগের প্রতিকার হিসেবে আমরা দেখতে পাই পেঁপে গাছ কেটে ফেলে মাটিতে পুঁতে ফেলা অথবা পড়ে ফেলা, ট্রানজেনিক উদ্ভিদ প্রজাতি ব্যবহারের মাধ্যমে এর প্রতিকার পেতে পারি। এরপর আছে হেপাটাইটিস এটি মারাত্মক মানুষের ব্যাধি। গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 3% লোক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত থাকে। আর বাংলাদেশে দেখা গেছে 40 লক্ষের মতো হেপাটাইটিস রোগী আছে। হেপাটাইটিসটা আসলে কি? এটি হচ্ছে যকৃতে প্রদাহজনিত এক ধরনের রোগকে বলা হয় হেপাটাইটিস। সাধারণত আমরা জন্ডিস নামে এটিকে অধিক চিনে থাকি। জন্ডিস, আমাদের যে জন্ডিস হয় বলতে জন্ডিস প্রস্তুত হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে জন্ডিসটা হয়ে থাকে। হেপাটাইটিস ভাইরাস সাধারণত 5 ধরনের হয়ে থাকে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা। তো হেপাটাইটিস ভাইরাসের আক্রমণের লক্ষণগুলো যেমন বমি বা ক্ষুধা মন্দা হয়, আমাদের লিভার বা তথা আমাদের যকৃতটি বড় হয়ে যায়, অতি সংক্রমণে লিভার সিরোসিস নামে এক সমস্যা হয়। অর্থাৎ হেপাটাইটিসের আক্রমণের ফলে আমাদের যকৃতের কার্যক্ষমতা কমে যায়। আমরা জানি যকৃত হচ্ছে মানবদেহের রাসায়নিক গবেষণাগার, অর্থাৎ রাসায়নিক ল্যাবরেটরি। এখানে সমস্যা সৃষ্টি হলে আমাদের জৈবিক ক্রিয়াকলাপের সমস্যা সৃষ্টি হয়, সেই সমস্যাটাই সাধারণত হেপাটাইটিস ভাইরাস তৈরি করে থাকে। তবে এটি থেকে বাঁচার উপায় হচ্ছে সাধারণ চিকিৎসা সেটি হচ্ছে অতিমাত্রায় বিশ্রাম গ্রহণ করা এবং শরবত অর্থাৎ গ্লুকোজ জাতীয় শরবত গ্রহণ করা, এছাড়া অ্যামোক্সিসিলিন
বা মেনবেন্ডাজল এছাড়া অ্যামোক্সিসিলিন এবং এই জাতীয় কিছু ওষুধ বক্ষণ করা। আর সবচেয়ে কার্যকর যে পদ্ধতি সেটা হচ্ছে প্রতিরোধ। প্যান্টাভ্যালেন্ট নামক এক ধরনের টিকা প্রদান করা হয়, টিকার মাধ্যমে হেপাটাইটিস ভাইরাস থেকে প্রতিরোধ করা যায়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলে পয় নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে আমরা হেপাটাইটিস থেকে রক্ষা পেতে পারি। ডেঙ্গু জ্বর এটিও আরেকটি মারাত্মক জ্বর। আমাদের দেশে প্রায় 2001-2002 সালে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ দেখা দিয়েছিল এবং অনেক মানুষ এতে মারাও গিয়েছিল। ডেঙ্গু জ্বরও এক ধরনের ভাইরাস জনিত জ্বর। এটি এডিস অ্যাগারটি নামক এক ধরনের মশা রয়েছে। এই মশা এর বাহক হিসেবে কাজ করে থাকে। আর ডেঙ্গু ভাইরাসে হচ্ছে ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4 নামক 4 ধরনের ভাইরাস দ্বারা সাধারণত ডেঙ্গু জ্বর ছড়ায়। তো ডেঙ্গু জ্বর সাধারণত ধরন অনুযায়ী এটি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, একটা হচ্ছে ডেঙ্গু সিনড্রোম। এই ডেঙ্গু জ্বরের এটি এক ধরনের ভাইরাস জনিত রোগ। ডেঙ্গু জ্বরের অনেকগুলো লক্ষণ রয়েছে। এর প্রতিকারের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডেঙ্গু যে মশা, অ্যাডিস মশাকে আমরা ধ্বংস করা, অ্যাডিস মশার আবাস ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে পারি। তো আমি আজকে আর এই বিষয়ে বেশি কথা বলবো না। যে বিষয়টা আলোচনা করেছি এই বিষয়টা তোমরা বইয়ের সাথে সংশ্লিষ্টতা রেখে তোমরা লেকচার তৈরি করে নিজেরা পড়বা। আর যদি কোনো প্রকার এই বিষয়ে নতুন কিছু জানার বা আমার কথাতে বলতে বোঝাতে সমস্যা তোমার কাছে মনে হয়, না বুঝতে তোমাদের সমস্যা, সেক্ষেত্রে তোমরা সরাসরি আমার সাথে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। অথবা তোমরা যখন তোমাদের সাথে সরাসরি ক্লাসের সুযোগ হবে তখন তোমরা কথা বলতে পারো। তো সকলকে আবারও করোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা অবলম্বন করে চলার জন্য অনুরোধ রেখে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।